কুয়েট ভিসি প্রো ভিসির পদত্যাগের খবরে পাল্টে গেছে ক্যাম্পাস। বরিশাল সিটি নির্বাচনের ফলাফল বাতিলের দাবি, মামলার পরবর্তী শুনানি 5ই মে। এবং রানা প্লাজা ট্র্যাজেডির 1 যুগ, অনুদানের টাকা লুটপাটের শ্বেত প্রকাশের দাবি। এটি নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন। দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন আকিস বশির গ্লাসের সৌজন্যের সংবাদ শিরোনাম। বিস্তারিত জানাচ্ছি। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ ও উপ উপাচার্য অধ্যাপক ডক্টর এস.কে শরীফুল আলম পদত্যাগ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে বুধবার রাতে তারা পদত্যাগপত্র পাঠান বলে জানা গেছে। নিয়ম অনুযায়ী অনুমোদনের জন্য তাদের পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ দেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে দ্বন্দ্বে গত 18 ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল যুবদলের সঙ্গে শিক্ষার্থী ও এলাকাবাসীর সংঘর্ষে অর্ধ শতাধিক আহত হন। পরে সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয়। সাহিত্য শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার প্রত্যাহারের ঘটনাও ঘটে। এসব ঘটনায় উপাচার্যের অপসারণের 1 দফা দাবিতে 22 এপ্রিল বিকেল থেকে আমরণ অনশন করে আসছিলেন 29 শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন। এদিকে কুয়েট উপ উপাচার্য ডক্টর শেখ শরীফুল আলম অভিযোগ করেছেন, তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। ভিসি প্রো ভিসিকে অব্যাহতি দেয়া পক্ষপাতমূলক সিদ্ধান্ত অভিযোগ করে তিনি বলেছেন, এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা বরাবর আবেদন করেছেন তিনি। আর কুয়েট শিক্ষক সমিতি বলেছে, সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও প্রো ভাইস চ্যান্সেলরের অব্যাহতির সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয়। পক্ষপাতমূলক এই জন্যে যে কেউ যদি আমার নামে কোনো অভিযোগ করে থাকে, তাহলে আমার কাছে মনে হয়েছে যে আমাকে হয়তো আত্মপক্ষ সমর্থন করতে দেওয়ার সুযোগ দেওয়াটা উচিত ছিল। যদি এরকম অভিযোগ থেকেই থাকে, যে কারণ আমাকে যখন তদন্ত কমিটি যতক্ষণ কোশ্চেন করেছেন, আমি তাদের সমস্ত কোশ্চেনের উত্তর পজিটিভলি দিয়েছি। তারা আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ নথি চেয়েছেন, যেগুলো আমার দপ্তরে ছিল, আমি সেগুলি সরবরাহ করেছি। কিন্তু তারা আমাকে এমন কোনো প্রশ্ন করেননি যেই প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি বা যার কোনো সদুত্তর আমার কাছে নেই। সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও প্রো ভাইস চ্যান্সেলরের অব্যাহতি সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে। গৌরবান্বিত জুলাই গণ অভ্যুত্থানের দীর্ঘ 8 মাস পরেও যদি শিক্ষা প্রতিষ্ঠানে এহেন কার্যক্রম চলতে থাকে, তা শুধু বিশ্ববিদ্যালয় নয়, সমগ্র বাংলাদেশের রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে ফেলতে পারে জানিয়ে শিক্ষক সমিতি উদ্বেগ প্রকাশ করছে। বরিশাল সিটি কর্পোরেশনের গত নির্বাচনে চরমোনাই পীরের ভাই ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণা চেয়ে করা মামলার পরবর্তী শুনানি আগামী 5ই মে। দুপুরে বরিশাল সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতের বিচারক হাসিবুল হাসান এই দিন ধার্য করেন। এই সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ করেন চরমোনাই পীরের বিক্ষুব্ধ সমর্থকরা। প্রতিনিধি হুমায়ুন কবিরের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর 2023 সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনের ফলাফল বাতিল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাত পাকা প্রতীকের প্রার্থী দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণা করতে মামলা হয়। মামলার শুনানি ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই চরমোনাই পীরের বিপুল সংখ্যক সমর্থক অবস্থান নেন আদালত প্রাঙ্গণে। এই মামলায় নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ সহ প্রতিদ্বন্দ্বী 6 জন বিবাদী। বাদী পক্ষের আইনজীবীর দাবি, বিগত নির্বাচনে হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জয়ী হলেও তার জয় ছিনিয়ে নেওয়া হয়। সরকারি দলের হামলার শিকারও হন সমর্থকরা। আমরা আইনি লড়াই চালাবো, কারণ এটা জনগণের চাহিদা, জনগণের দাবি যে বরিশালটা এখন
কোনো সেবা পাচ্ছে না বরিশালের জনগণ। বরিশালের জনগণের দাবির প্রেক্ষিতে এতদিন পরে হলেও মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আদালতে মামলা দায়ের করেছে জনগণের পক্ষে। মামলার শুনানি ঘিরে সকাল থেকে শহরে মিছিল করেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। আগামী 5 মে তারিখ ধার্যের খবরে বিক্ষুব্ধরা কিছু সময় আদালতের বাইরে সড়ক অবরোধ করে রাখেন। মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে আগামী তারিখে কাফনের কাপড় পরে আসার ঘোষণা দিয়েছেন তারা। এখন বিচার বিভাগ প্রভাবমুক্ত, অর্থাৎ একটা প্রভাবমুক্ত বিচার বিভাগের কাছে একটি সুষ্ঠু রায় আশা করাই যায়। এই জন্য আজকে আমরা ধৈর্য ধারণ করেছি এবং আগামী 5 তারিখের জন্য আমরা অপেক্ষমান আছি। এখন জনগণের সরকার আসছে, আমরা নিরপেক্ষ বিচার পাওয়ার জন্য আমরা মামলা দায়ের করছি। আমরা আশা করব সেই 5 তারিখেই শাইখা চরমনাইকে আদালত থেকেই আমাদের মেয়র প্রার্থী হিসেবে বরিশালের ঘোষণা করবে। আদালত যদি সেই ঘোষণা বা সেই রায় আমাদের না দেয় তাহলে আমরা সেই 5 তারিখেই রাজপথ থেকেই আমাদের দাবি জনতার মেয়র মুফতি ফয়জুল করিমকে আমরা নগর ভবনে বসাবো ইনশাআল্লাহ, এবং আমরা মেয়র হব ওদিনকার আমরা কাফনের কাপড় সহ মাঠে থাকবো। আমরা যেভাবেই হোক আমাদের দাবি আমরা আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নানা কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠন স্মরণ করছে সাভারের রানা প্লাজা ধসের নিহতদের। রানা প্লাজা ট্র্যাজেডির 1 যুগ পূর্তির দিনে আহত নিহতদের অনুদানের টাকা লুটপাটের অভিযোগ তুলে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন শ্রমিক সংগঠনের নেতারা। এনসিপির দাবি হাসপাতাল নির্মাণের। কামরুজ্জামানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 2013 সালের 24 এপ্রিল সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত রানা প্লাজা ধসে প্রাণ হারান 1136 জন শ্রমিক। আহত হয়েছিলেন প্রায় 2000 মানুষ। ঘটনার 12 বছর পার হলেও এখনও শেষ হয়নি বিচার কাজ। ভবন মালিক সোহেল রানা ছাড়া আর সব আসামি আছেন জামিনে। বিচারের এই দীর্ঘসূত্রিতায় হতাশ নিহতের স্বজন ও আহতরা। শ্রমিকরা নেচে নাইমা দেখি বিল্ডিংটা একটু কাইট হয়েছে, যখন একটু কাইট হয়েছে সবাইকে কইতেছে বিল্ডিং ফাটন দছে, এই বিল্ডিং ফাটন দছে। সমস্যা মান যায় পুরাটা মেরুদণ্ড হার আমার বেহাতারা, 2 হাতে 2 পায়ে গোস্ত শক্ত, এই যে 2 পা আমার ভাঙা। বৃহস্পতিবার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ধসে পড়া রানা প্লাজার সামনে আসতে থাকেন বিভিন্ন শ্রমিক সংগঠন, আহত শ্রমিক ও নিহতের স্বজনরা। এ সময় আয়োজিত সমাবেশে শ্রমিক নেতারা রানা প্লাজার আহত নিহতদের টাকা লুটপাট হয়েছে অভিযোগ তুলে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। এই রানা প্লাজার যারা ক্ষতিগ্রস্ত, যারা নিহত এবং যারা পঙ্গু, তাদের জন্য পুনর্বাসন করে দেয়, তাদের জন্য ক্ষতিপূরণ দেয়, এটা আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। সমাবেশে যোগ দেন শ্রম ও কর্মসংস্থান সচিব। অনুদানের টাকা লুটপাটের বিষয়টি অস্বীকার করে আগামী বছরের মধ্যে বিচার কাজের অগ্রগতি হবে বলে আশ্বস্ত করেন তিনি। এই মুহূর্তে যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হলো এটার বিচার হওয়া। সেই বিচারটা 12 বছরও হয়নি। আমি ইতিমধ্যেই যেটা ব্যবস্থা নিচ্ছি যে আগামী বছর যখন আমরা এটা পালন করব তখন দেখবেন যে বিচারের একটি বড় অংশ শেষ হবে। রানা প্লাজার সামনে 13 থেকে 25 স্মরণ ও সংস্কারে শ্রমিকের জন্য বন্দোবস্ত অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। শ্রমিকদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবি জানান দলের কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন। এখানে মানুষের আহত হয়েছেন, হয়তো সেখানে তাদের জীবন প্রদীপ এখনো নিভে যায়নি, কিন্তু সে মানুষগুলোকে তাদেরকে উদ্ধারের নাম করে তাদের লাশগুলোকে গুম করার মেকানিজম তৈরি করেছিল এই অঞ্চলের কুখ্যাত সন্ত্রাসী ইনাম। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, দেশের খবর নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর আরো যা থাকছে। ধান চাল কেনায় মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট নিয়ন্ত্রণে বাজারে মনিটরিং থাকবে বললেন খাদ্য উপদেষ্টা। এবং লালমনিরহাটে 14 লাখ টাকা লুট, নাটোরে ডাকাতের অস্ত্রের আঘাতে আহত 3। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। ধান চাল বেচা কেনার ক্ষেত্রে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হবে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিএসটিতে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করে তিনি কথা বলেন। খাদ্য উপদেষ্টা আরও বলেন, কৃষকরা যাতে সরকারি গুদামে এসে হয়রানির শিকার না হন সে বিষয়ে নজরদারি থাকবে। মধ্যস্বত্বভোগীদের বিষয়ে তিনি আরও বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
কিন্তু গত আমন মৌসুমের প্রকিউরমেন্ট আমার হাত দিয়ে হয়েছে আমি বলতে হবো কোনো সিন্ডিকেট ছিল না, বরং মিলাররা ক্ষেত্র বিশেষে ক্ষতিগ্রস্ত হয়ে চাল দিচ্ছে। এখানে আজকেও বলছে, এখানেই বলে গেছে, আপনাদের সামনেই বলছে মিলার যারা ছিল, তো এখানে তো হয় নাই। এবারও আশা করছি ইনশাল্লাহ হবে না, যদি হয় এটা সমাধান করা হবে, তাৎক্ষণিকভাবে সমাধান করা হবে। লালমনিরহাটে টোল প্লাজায় পুলিশের সামনে ডাকাতের হামলায় 14 লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত 8:30টার দিকে তিস্তা সড়ক সেতুর লালমনিরহাট অংশে অবস্থিত টোল প্লাজায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান অন্তত 25টি মোটরসাইকেলে করে ডাকাত দল টোল প্লাজা অতর্কিত হামলা চালিয়ে অন্তত 14 লাখ টাকা লুটে নেয়। এ সময় ডাকাতের হামলায় গুরুতর আহত হন 3 কর্মচারী। টোল প্লাজার ঠিকাদার নাজমুল আলম নাজু অভিযোগ করেন, ঘটনার সময় এসআই রওশন আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম টোল প্লাজার মাত্র 20 ফুট দূরে টহলরত অবস্থায় ছিলেন, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেননি। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় ডাকাতি মামলা করেছেন নাজমুল। লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরুন নবী জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নাটোরের লালপুরে এক আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতদের অস্ত্রের আঘাতে আহত হয়েছেন 3 জন। 3 লাখ টাকা সহ স্বর্ণালংকার লুটে নিয়েছে ডাকাতরা। বুধবার রাত 12টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাধবপুর গ্রামে বাড়ির পেছনের ফটক ভেঙে সাধন কুমার দাসের বাড়ির ভেতরে ঢোকে ডাকাত দল। টাকা ও স্বর্ণালংকার নেয়ার সময় বাধা দিলে সাধন কুমার সহ 3 জনকে কুপিয়ে জখম করে তারা। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সাধনকে। রাতেই বাড়িটি পরিদর্শন করেছে পুলিশ। টাঙ্গাইলের ভুয়াপুরে পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরের উপর উল্টে পড়লে ঘুমন্ত অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। ভোর 5:30টার দিকে ভুয়াপুর তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার টেপিবাড়ি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রোমেচা বেগম। তিনি উপজেলার টেপিবাড়ি এলাকার আব্দুল কুদ্দুসের স্ত্রী। স্থানীয়রা জানান, ফজর নামাজ আদায় করে রোমেচা বেগম ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় তার স্বামী কুদ্দুস নামাজ পড়তে পাশের মসজিদে যান। হঠাৎ জামালপুরগামী পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ঘরের ওপর উঠে পড়ে। এতে চাপা পড়ে রামচার মৃত্যু হয়। পরে ট্রাক চালককে আটক করে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন এলাকাবাসী। চালক সহ ট্রাক আটকের তথ্য নিশ্চিত করেছে পুলিশ। দেশের খবর নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার ফিরে এলাম, দেখছেন দেশের খবর। ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে 3 দিন ব্যাপী বৈশাখী লোকনাট্য উৎসব। বুধবার রাতে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত এই লোকনাট্য উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলার পীরগঞ্জ উপজেলার হরসুয়া নোয়ালী লোকনাট্য দল মিঠা সাধু ও ক্রিমিনাল শিষ্য নামে হাস্যরসাত্মক লোকনাট্য পরিবেশন করে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্য ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে শুক্রবার পর্যন্ত চলবে এই উৎসব। জেলার 3টি ঐতিহ্যবাহী লোকনাট্য দল উৎসবে 3টি নাটক মঞ্চায়ন করবে। গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো ঘুড়ি উৎসব উড়াল। বুধবার বিকেলে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ ক্যাম্পাসের বালুর মাঠে এই ঘুড়ি উৎসবের আয়োজন করে। অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। চিলাকাটা, ফুলঝুরি, প্রজাপতি সহ নানা আকার প্রকারের ঘুড়ির নাচানাচিতে মুখর হয়ে ওঠে নীলাকাশ। ঘুড়ি উৎসবে বাহারি রকমের ঘুড়ির কেনা বেচারও আসর বসে। আর এমন আয়োজনে অংশ নিয়ে শৈশবে ফিরে যেতে পারায় খুশি শিক্ষার্থীরা। এ সময় শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন হাড়ি ভাঙা খেলায়। ইন্টারনেটের জোয়ারে হারিয়ে যেতে বসেছে গ্রামীণ ঐতিহ্য এই ঘুড়ি উৎসব। নতুন প্রজন্মকে এই ঘুড়ি উৎসবের সাথে পরিচয় করিয়ে দিতে আগামীতেও এমন আয়োজনের প্রত্যাশার কথা জানান শিক্ষার্থীরা। সংবাদ শেষ করব, তবে তার আগে আকিজ বসে গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো আরো একবার। কুয়েট ভিসি প্রভিসির পদত্যাগের খবরে পাল্টে গেছে ক্যাম্পাস।
বরিশাল সিটি নির্বাচনের ফলাফল বাতিলের দাবি, মামলার পরবর্তী শুনানি 5ই মে। রানা প্লাজা ট্র্যাজেডির 1 যুগ, অনুদানের টাকা লুটপাটের শ্বেতপত্র প্রকাশের দাবি। ধান চাল কেনায় মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট নিয়ন্ত্রণে, বাজারে মনিটরিং থাকবে বললেন খাদ্য উপদেষ্টা। এবং লালমনিরহাটে 14 লাখ টাকা লুট, নাটোরে ডাকাতের অস্ত্রের আঘাতে আহত 3। এই ছিল দেশের খবরের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে।